নমস্কার। আজকে মেষ রাশিকে নিয়ে বলবো। মেষ রাশির ক্ষেত্রে শনিদেবের নিজের নক্ষত্রে অবস্থান উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে জানুয়ারি মাসের 20 তারিখে এবং এইখানেতে 18ই মে পর্যন্ত থাকবে। তারপর আবার নক্ষত্র পরিবর্তন করবে, চলে যাচ্ছে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে। এবং জুলাই মাসের আবার 27 তারিখে শনি কিন্তু হয়ে যাবে হচ্ছে বকরি। আর ডিসেম্বরের 11 তারিখে শনি আবার হয়ে যাচ্ছে মার্গী। তো আজকের যে আলোচনাটা, এটা নিজের নক্ষত্রে কীরকম প্রভাব দিবে এই বিষয় তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্ঠিধর আলোচনা নয়। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে মেষ রাশি সম্পর্কিত বহু বহু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। এবং মেষ রাশি তো বর্তমানে 7.5 চলছে। এবার এই মেষ রাশির আমি প্রথমে বলেছিলাম, যেদিন শনি রাশি পরিবর্তন 7.5 শুরু হলো তখন থেকে বলে আসছি যে মেষ রাশিকে কিন্তু হিসাব করে চলতে হবে। বহু রকম 7.5 চলা মানে কি, মানসিক অশান্তি, চন্দ্রমা দুর্বল হয়ে যাওয়া, তো সেই জিনিসটা কিন্তু যে মানসিক অশান্তি থাকবে, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি জীবনে লেগে থাকবে, কারো দায়িত্ব নেওয়া যাবে না, অসুখ বিসুখ, নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খরচাপাতির দিকে লাগাম ধরতে হবে, যে কোনো কাজ করতে গেলে আগে থেকে পরিকল্পনা মাফিক চলতে হবে, না তো কিন্তু শনির মানে খারাপ প্রভাবগুলো হবে। এবং শনি যে জিনিসগুলো চাচ্ছে বেশি করে, শনি মানে হচ্ছে সেবা, শনি মানে হচ্ছে শ্রম, শনি মানে হচ্ছে দায়িত্ব, শনি মানে হচ্ছে কর্তব্য, এগুলো জিনিস। তো যেই ঘরে অবস্থান করছে দ্বাদশ ঘরে, তো দ্বাদশ ঘরে সেই জিনিসগুলোকে অক্ষরে অক্ষরে পালন করে শনিকে প্রসন্ন করতে হবে। শনি হচ্ছে ন্যায়ের দেবতা, কর্মফলদাতা। শনি হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি, সেরকম লাভের ঘরের অধিপতি যে দ্বাদশ ঘরে অবস্থান করছে শনির এই অবস্থান। তো এখানটাতে এমন হিসাব করতে হবে যেন বেহিসাবি মানে খরচাপাতি জীবনে না উঠে আসে। শনির যে দৃষ্টিগুলো, তৃতীয় দৃষ্টি পড়ছে একদম যে দ্বিতীয় ঘরে, যেটা হচ্ছে বিশ্বরাশি, সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে ষষ্ঠ ঘরকে, দশম দৃষ্টি দিয়ে দেখছে ভাগ্যের ঘরকে। এই তো হচ্ছে শনির 7.5 অবস্থান। তো শনির অবস্থান হচ্ছে এটা ঠিক, কিন্তু মেষ রাশির ক্ষেত্রে গ্রহদের যে অবস্থান, কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থান যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি মানে আসল খেলা খেলবে দেবগুরু বৃহস্পতি। যদি দেবগুরু বৃহস্পতির এরকম অবস্থান না হতো তাহলে কিন্তু অনেক দিক থেকে প্রবলেম হতো এই মেষ রাশির। কারণ মেষ রাশির ক্ষেত্রে শনি কিন্তু কারক না। শনির এই অবস্থান, দ্বাদশ ঘরে অবস্থান মোটেও কিন্তু ভালো না। গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন কিন্তু এমনিই পাওয়ারফুল হয়ে যায়, এমনিতেই পাওয়ারফুল হয়ে যায়, সে যেই গ্রহ থাকুক। এবার শনির মতন গ্রহ 7.5 চলছে, তো 7.5 বহু রকম ঝামেলা পরিস্থিতি সমস্ত কিছু কিন্তু শনি দ্বারা তৈরি হয়। এবার এই শনি দেখালো কারো জন্মকুষ্ঠিতে খারাপ হয়ে বসে রয়েছে। তো শনি খারাপ মানে কি, যাদের 7.5 কারো কেমুদ্রম যোগ চলছে, চন্দ্রমা পাপকর্তকী যোগের মধ্যে পড়ে গেছে। এরকম কিন্তু শনির সাথে যদি চন্দ্রমার কানেকশন হয় যে কোনো ভাবে, তাহলে কিন্তু আবার অবস্থা কিন্তু মানে 7.5 আসল প্রভাব কিন্তু পড়বে। অনেক দিক থেকে ঝুল ঝামেলা অশান্তি জীবনে বয়ে নিয়ে চলে আসবে এই দ্বাদশ ঘরে শনি। তো শনিকে কিন্তু অবশ্যই দেখা উচিত। এবং আজকে যে উপাচারগুলো বলবো, এবং এই নক্ষত্রে যে কোন এমন কাজ রয়েছে সেগুলো থেকে অনেকটা দূরে থাকতে হবে, সেগুলোও তুলে ধরবো। এই নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের শনির অবস্থান। তো শনি এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, এই উত্তরা ভাদ্রপদ আমাদের জ্যোতিষশাস্ত্রে যেটা বলছে, এর বিস্তার হচ্ছে ব্রহ্মাণ্ডে 333 ডিগ্রি 20 মিনিট থেকে 346 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। উত্তরা ভাদ্রপদ সৌভাগ্যের নক্ষত্র এই নক্ষত্র। এর মানে নক্ষত্রে এমন বৃষ্টি যে যার জন্য আশেপাশের গাছপালাগুলো বৃদ্ধি পেয়ে যায়। মানে এটা সমৃদ্ধশালী একটা নক্ষত্র, এই নক্ষত্রকে বলা হয়। যে নক্ষত্র আমাদের বিকাশের দিকে নিয়ে যায়। আমরা বাড়ি যে কোনো কাজ করতে গেলে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে আমরা কিন্তু গুরুজনের কাছেই সেই মানে সবার প্রথম আলোচনা করি বা পরামর্শ করি। তো সেই গুরুজনকে এখানটাতে উঠানো হচ্ছে এই নক্ষত্রে, যে যেই গুরুজনের মানে অভিজ্ঞতাশীল গুরুজন, যার কাছ থেকে আমরা এগিয়ে যাবার দিশা, এগিয়ে যাওয়ার পথ, এগুলো কিন্তু পাবো এই নক্ষত্রে। এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র ক্যালকুলেটের নক্ষত্র। ক্যালকুলেট, হিসাব জিনিসটাকে এই নক্ষত্রে সব থেকে বেশি বুঝায়। এই নক্ষত্রের 4টি চরণই পড়ে হচ্ছে মীন রাশিতে, এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি, কিন্তু রাশিটা পড়ে গেছে দেবগুরু বৃহস্পতির। দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর শনির কর্ম, শনির ধৈর্য, সব কিছু উঠে আসছে। এই নক্ষত্রের যে অধিপতি দেবতা আহির বুধান না, এখানটাতে একটা মেডিটেশনের জিনিস বুঝাচ্ছে, ধ্যান সাধনা এগুলো জিনিস বুঝাচ্ছে, বিশ্লেষণ করার ক্ষমতা এগুলো জিনিস কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্র থেকে। এই নক্ষত্র মানেই হচ্ছে গুরুজনকে বিশেষভাবে সম্মান করা, আদর করা, এগুলো জিনিস বুঝাচ্ছে। কারণ গুরুজনের কি জিনিসটা, যে এদের অভিজ্ঞতা সবসময় বেশি, এদের অনুভব জিনিসটা সব থেকে জীবনে সব থেকে বেশি। যার জন্য এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব হিসাবী প্রকৃতির হয়, এবং হিসাব করে চলতে ভালোবাসা, এই জিনিসগুলোকে বুঝায় এই নক্ষত্র। এবং এই নক্ষত্রে মানে খুবই একটা ভালো নক্ষত্র এক কথায় বলতে গেলে। হিসাব জিনিস, বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও এরা সংযমী হয়। মানে কোনো কিছু যদি হিসাবের দিকে চলে আসে,
তো ডিসিশন নিতে দেরি হলেও কিন্তু এদের মধ্যে সেই রকম আক্ষেপ জিনিসটা কিন্তু থাকে না, আক্ষেপ জিনিসটা থাকে না। হচ্ছে মেন জিনিস এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে বলতে গেলে অনেক কথা বলা যায়। মানে এদের জিনিসই হচ্ছে যে যে জিনিসটা এম করবে সেখানটাতে ধীরে 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 সুস্থে চলবে এবং সেই গন্তব্যস্থলে পৌঁছে যাওয়া, এই জিনিসটাকে বোঝায় এই নক্ষত্রে। খুবই ভালো ভালো নক্ষত্র। কোনো কাজ কিন্তু কোনো প্রেশারের উপর করতে চায় না, যে কেউ কোনো কাজ বললো প্রেশার দিয়ে করা, সেই জিনিসটা কিন্তু এই নক্ষত্র করতে চায় না। এই নক্ষত্রের জাতক জাতিকাদের সবসময় মেনটেন জিনিসটা করা শুকায়, হিসাব বহির্ভূত এরা কিন্তু চলতে চায় না এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ডিসিশন নিতে মানে এরা সেই রকমই, যে মানে এরা সমাজে খুব বিখ্যাত হয় এবং এদের সামনে কেউ যদি অন্যায় করে তার কিন্তু প্রোটেস্টও করে সমাজে, এবং সমাজ কিন্তু এদেরকে মনে রাখে এদের কাজের জন্য, কাজের জন্য কিন্তু মনে রাখে এদের কাজের জন্য। এই তো হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রের মানে সিম্বলই হচ্ছে স্নেক, যে স্নেক মানে স্নেক ইন ওয়াটার, এক কথায় বলতে গেলে যে জলের মধ্যে যে সাপ, যেটা আহির বুধন না, যেটা মানে মেডিটেশনের দেবতা, যেটা হচ্ছে যে শ্রী বিষ্ণু যে শয়ন, যে শেষনাগের উপর যে শয়ন, সেই জিনিসটাকে বোঝাচ্ছে। শেষনাগের সাথে কিন্তু তুলনা করা হয়েছে এই আহির বুধন না, এই দেবতাকে। মেডিটেশনের দেবতা, মেডিটেশনের দেবতা। এবং মানে জ্ঞান যেরকম থাকবে সেরকম কিন্তু পুরুষার্থ করবে, মানে পরিশ্রম করবে নিজের কর্মকে উদ্ধার করার জন্য। এবং স্থির, এক কথায় বলতে গেলে এই নক্ষত্র যে কোনো সময় বিচলিত হয় না। এবং এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে মানে জাতিকা এক কথায় বলতে গেলে নারী খুব সৌভাগ্যশালী হয়। এবং যে গৃহে প্রবেশ করে, পুরুষও সেরকম নারীও সেরকম, যে গৃহে থাকে সমৃদ্ধশালী হয়, সমৃদ্ধশালী হয়। এই নক্ষত্রের যে মেন সিম্বল, গাছের সিম্বল, সেটা কিন্তু নিম গাছকে দেওয়া হয়েছে। যে পশুর সিম্বল দেওয়া হয়েছে সেটা কিন্তু গায়ে অর্থাৎ গরু, সেই সিম্বল দেওয়া হয়েছে। এবং যে পাখির কথা বলা হয়েছে সেটা কিন্তু আউল, পেশাকে দেওয়া হয়েছে। এই নক্ষত্র হচ্ছে কি আকাশ তত্ত্ব, এবং শনি হচ্ছে কি বায়ু তত্ত্ব। তো যার জন্য কিন্তু এলিমেন্টটাও এই আকাশ তত্ত্ব দেওয়া হয়েছে। এবং ত্রিমূর্তির যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে শ্রীহরি বিষ্ণু। তো শ্রীহরি বিষ্ণুর নক্ষত্র এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র খুবই ভালো নক্ষত্র, এগিয়ে যাওয়ার নক্ষত্র, সমৃদ্ধশালী নক্ষত্র। তো এই নক্ষত্র দ্বাদশ ঘরে পড়ছে শনির, নিজের নক্ষত্র অবস্থান। তো এই নক্ষত্রে যে গুণগুলো তুলে ধরলাম সেই জিনিসগুলোই কিন্তু এই সময়কালে করতে হবে এই মেষ রাশিকে। যে কোনো কাজ করতে গেলে ডিসিশন একদম কোনো রকম পারাপারি নাই, ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে। যে কোনো কাজ করতে গেলে বাড়ির গুরুজনের সাথে সবার প্রথম আলোচনা করতে হবে। আমি নিজে মাতব্বরি করে করতে গেলাম তাহলে কিন্তু অশান্তি আসবে, কারণ ব্যয়ের ঘরে, লাভের ঘর, কর্ম করে যে লাভটা পাবে সেটা চলে যাচ্ছে ব্যয়ের ঘরে। দ্বাদশ ঘর থেকে অনেক কিছু দেখায়, ইনভেস্ট জিনিসটাকেও দেখায়। এবং শনি যে তৃতীয় দৃষ্টি পড়ছে, এটা দ্বিতীয় ঘরে পড়ছে, ধন সম্পত্তির ব্যয় ঘটাবে, ইনভেস্ট জিনিসটা ঘটাবে। তো ডিসিশন নিতে হবে কার কাছে? গুরুজনের কাছে। কারণ শনি যে কর্মের ফল, সেই কর্মের যে দশম দৃষ্টি, সেই দৃষ্টি পড়ছে কিন্তু নবম ঘরে। যে নবম ঘরটা হচ্ছে কি দেবগুরু বৃহস্পতির রাশি, ধনুরাশি। তো ধনুরাশিটা কি পিতার ঘর, এবং ওই ঘরে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে দেবগুরু বৃহস্পতি। সেরকম শনির কিন্তু মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশির উপরও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। এই দেবগুরু বৃহস্পতির বক্রি অবস্থায় দৃষ্টি থাকছে। দেবগুরু বৃহস্পতি একদম 11ই মার্চ পর্যন্ত মানে বক্রি অবস্থায় থাকছে, তারপরে তো মার্গী হয়ে যাবে, 11ই মার্চে মার্গী হয়ে যাবে। তো সেই পর্যন্ত কিন্তু আবার দৃষ্টি থাকছে, এবং জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে, তখন আবার শনির উপরে দৃষ্টি চলে আসবে। তো 7.5-এর ইফেক্টটা কিন্তু এরকমই আসছে। যে কোনো কাজ করতে গেলে এই যে নক্ষত্রের যে গুণগুলো তুললাম, যে মেডিটেশন একদম হিসাব করে চলতে হবে, যে কোনো কাজ হিসাব জিনিসটাকে আগে আসছে। যে কোনো কাজ করতে গেলে বাড়ির গুরুজনের ডিসিশন নিতে হবে, এই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে। ঠান্ডা মাথায় চলতে হবে, লোকে কি বললো না বললো কারোর দায়িত্ব নেওয়া যাবে না। অশান্তি গণ্ডগোল এগুলো থেকে দূরে থাকতে হবে, কারণ দ্বাদশ ঘরে শনি অবস্থান আর তার দৃষ্টি থাকছে ষষ্ঠ ঘরে। তাহলে ঋণ নেওয়ার আগে অবশ্যই চিন্তা করতে হবে, কিংবা ঋণ দেওয়ার আগে চিন্তা করতে হবে। এবং তার সাথে শত্রু, কোর্ট কেস মোকদ্দমা, ঝুট ঝামেলা, বেআইনি পদ, এগুলো দিক থেকে দূরে থাকতে হবে। এবং তার সাথে যে দশম দৃষ্টি হচ্ছে নবম ঘরে, ধর্মের প্রতি কিন্তু এগিয়ে যেতে হবে। ধর্ম ছাড়া চলবে না, কারণ শনি থেকে শ্রম জিনিসটাকে বুঝায়, শনি থেকে ধর্ম জিনিসটাকেও বুঝায়, শনি থেকে সেবা জিনিসটাকে বুঝায়, শনি থেকে দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু বুঝাচ্ছে। অতএব নিজের দায়িত্ব কর্তব্য থেকে কোনো সময় এ সময়কালে সরে আসা যাবে না। নিজের দায়িত্ব কর্তব্য এগুলো করতে হবে। এবং এটা কিন্তু পড়ে গেছে মোক্ষ ত্রিকোণে, এবং শনির যে দশম দৃষ্টি পড়ছে সেটা কিন্তু ধর্ম ত্রিকোণেই পড়ছে। ধর্মের পথ থেকে অধর্মের পথে গেলেই কিন্তু মুশকিল হবে এই মেষ রাশির। এবং তার উপর কি মেষ রাশির
কর্মের ঘর এবং লাভের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে অবস্থান করছে। তো শনি তাকে ধীর জিনিসটাকে বুঝাচ্ছে, আলস্য জিনিসটাকেও বুঝাচ্ছে, অর্থাৎ কর্মের প্রতি আলস্য এই জিনিস কিন্তু করা যাবে না। এই সময়কালে যত কিছু কাজ সমস্ত কিছু ঠান্ডা মাথায় করতে হবে, এবং যারা বেইমানি পথে বা বেআইনি পথে আয় ইনকাম করছে তাদেরকে কিন্তু সঠিকভাবে সঠিক রাস্তাতে চলে আসতে হবে। কারণ রাহু কিন্তু একাদশ ঘরে অবস্থান করছে, এবং যে ঘরে একাদশ নিজের নক্ষত্র অবস্থান করছে রাহু, একাদশ ঘরে শনির বলকে বৃদ্ধি করবে, বেআইনি ইন্টেনশন এগুলো দিবে। কারণ দ্বাদশ ঘরে শনির এই অবস্থান এবং জন্মকুষ্ঠিতে যদি আবার শনির অবস্থান খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অনেক রকম বেআইনি পথ ইন্টেনশন এগুলো তৈরি করবে, এবং জেল যাত্রার মতনও কিন্তু রাস্তা তৈরি হবে। অতএব এদিক থেকে কিন্তু সাবধান। যে কোনো কাজ, যে কোনো ডিসিশন নিতে গেলে ঠান্ডা মাথায় নিতে হবে, বা যদি অভিজ্ঞতা না থাকে সেই কাজ সম্পর্কে যেখানটাতে অভিজ্ঞতার প্রয়োজন সেখানটাতে সেই জিনিসটাকে নিতে হবে। কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজ অবশ্যই এই সময়কালে মেনটেন করতে হবে। কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কিন্তু তৃতীয় ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে, এবং যে ঘরে অবস্থান করছে সেই ঘরটাও কিন্তু ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর। এই জিনিসটাকে বুঝাচ্ছে, এই জিনিসগুলো করতে হবে, তাহলে তো সমৃদ্ধি হবে। হ্যাঁ, তবে আগেই বলছি যে শনি যাদের জন্মকুষ্ঠিতে খারাপ অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই ঠান্ডা মাথায় চলা উচিত এই সময়কালে। কারণ গ্রহ যখনই নিজের নক্ষত্রে আসবে তখন কিন্তু বলবান হবে। এবার শনি এই নিজের নক্ষত্রেই দ্বাদশ ঘরে অবস্থান করছে, অর্থাৎ কর্মের একটা পরিবর্তন, লাভের একটা পরিবর্তন, ব্যয়ের দিকে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে যাদের জন্মকুষ্ঠিতে শনির অবস্থান খারাপ রয়েছে। তবে ইনকাম সোর্স থাকবে একাধিক ইনকাম সোর্স থাকবে। রাহু বসে রয়েছে, রাহুর ইনকাম আর শনির ব্যয়, যেখানে ইচ্ছা করবে না ব্যয় করতে সেখানে তো ব্যয় করিয়ে রেখে দিবে যাদের জন্মকুষ্ঠিতে শনির অবস্থান খারাপ হয়েছে। তো যাই হোক, এই সময়কালে যে কাজগুলো স্থির কাজ সেই কাজগুলো কিন্তু করা আবার ঠিক হবে। যে কোথাও একটা ইনভেস্ট করলাম, কোথাও একটা এফডি বানালাম, কোথাও টাকা পয়সা জমালাম, যেখানটাতে স্থির বৃদ্ধি পাবে, সমৃদ্ধি হবে, সেই কাজগুলো বেশি করে করা উচিত। এই জিনিসটা বুঝাচ্ছে যে বাড়ির একটা ভিত স্থাপন করা, কোনো একটা জায়গা জমি কিনে রেখে দেওয়া, বা কোথাও এফডি করে নেওয়া, কোথাও টাকা পয়সা ইনভেস্ট করে নেওয়া, এই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে। আর কি বুঝাচ্ছে না, কি করতে হবে না, যে কারোর সাথে ঝগড়াঝাঁটি, অশান্তি, গণ্ডগোল এগুলো কিন্তু করা যাবে না। যদি করা যায়, এই যে বললাম যে আকাশ তত্ত্ব আর এদিকে বায়ু তত্ত্ব, তো কী হবে, জিনিসটা আরও পরিধি বিস্তার হয়ে যাবে। প্রথমে ছোট হবে, তারপরে কিন্তু বড় হবে। আবার কি, কাউকে ঋণ দেওয়া যাবে না, ঋণ দিয়ে কিন্তু কাজ করা যাবে না। ঋণ দিয়ে কাজ করলে সে ঋণের টাকা ফেরত পাওয়া মুশকিল হবে। খাওয়া দাওয়া, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের দিকেও রাখতে হবে, বাড়ির গুরুজন ব্যক্তিদের দিকেও রাখতে হবে। এই সময়কালে পিতার সাথে অশান্তি গণ্ডগোল করা মানে নিজের হাতে নিজে ভাগ্যকে নষ্ট করে দেওয়া। কর্মের ফল দশম দৃষ্টিই থাকছে সেই নবম ঘরে, নবম ঘর থেকে পিতা জিনিসটাকে বেশি বুঝায়। তো সেই জিনিস, পিতাকে বেশি সম্মান দিতে হবে, মান সম্মান দেওয়া লাগবে, পিতার আশীর্বাদ নিতে হবে, ব্লেসিং নিয়ে কাজকর্ম শুরু করতে হবে। তো যাই হোক, আবার শনির এই অবস্থান বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে, বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষার দিক থেকে, উচ্চশিক্ষা, তাদের জন্য যথেষ্ট ভালো হবে। মেডিকেল নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে, এগুলো কাজ হবে। তো যাই হোক, এই সময়কালে কোন কাজ করবে সেটা হচ্ছে সবার প্রথম প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। এই সময়কালে পিতার সাথে গণ্ডগোল, অশান্তি কোনোভাবে করা উচিত না। যারা গুরু দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এবং যেহেতু সেবা জিনিসটা উঠে আসছে, তো ধর্মের সাথে থাকতে হবে, ধর্মের প্রতি সেবা দিতে হবে। বহু মন্দির রয়েছে, যে সমস্ত মন্দির অন্ধকারে পড়ে রয়েছে সেই সমস্ত মন্দিরে আলো জ্বালানোর চেষ্টা করবেন, আলোকিত করবেন। পরিষ্কার নয়, অপরিচ্ছন্ন পরিষ্কার রয়েছে, সেইগুলো মন্দির পরিষ্কারের দায়িত্ব নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাতে শনি যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াবেন, যারা অসুস্থ, অসুস্থ, ট্রিটমেন্ট করতে পারে না, তাদেরকে কিছু না কিছু দিয়ে সাহায্য করবেন, দেখবেন শনি যথেষ্ট ভালো প্রভাব দেবে। এবং তার সাথে আরও একটি বিশেষ উপায় দিচ্ছি, যারা শনির পীড়াতে পড়ে গেছে 7.5 মধ্যে মেষ রাশি, তাদের অবশ্যই প্রতি শনিবার করে নিজের ছায়াদান করা উচিত, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালানো উচিত, এবং আটা যেখানটাতে পিঁপড়া বাসা বেঁধে রেখেছে সেইখানটাতে আটা দেওয়া উচিত। তাতে কি হবে, শরীর জনিত পীড়া থেকে অনেকটা দূরে থাকা যাবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।